তো স্মল বিজনেসে আমরা যখন ডিডাকশন গুলো নেই, কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় যেন রেড ফ্ল্যাগের আওতায় না পড়ি? সর্বপ্রথম আমাকে ডিডাকশনটা যখন নিতে বলা হয়, সেই সাথে আমাকে একটু বিধি নিষেধ দিয়ে দেওয়া হয়। যেমন ধরেন, আমি আমার হাউস ইউজ নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে অফিস ইউজ অফ হোম আমি যেটা করি সেটা কিন্তু এক্সক্লুসিভলি আমার অফিস ইউজ হতে হবে। ধরেন, আমি ফর এক্সাম্পল আমার ডাইনিং টেবিলে আমি সকালবেলা ব্রেকফাস্টের পর ল্যাপটপ নিয়ে বসে গেলাম, আমার ফাইলগুলো নিয়ে বসলাম এবং সেখানে বসে আমি অফিসের কাজ করছি। সেই ডাইনিং স্পেসটা কি আমি ডিডাক্ট করতে পারবো? না, পারবো না। এটা এক্সক্লুসিভ ইউজ হতে হবে। এমন না যে আমি বাসায় কিছু গেস্ট আসলো, একটা রুম ব্যবহার করছি অফিস হিসেবে, ওখানে একটা বেডও আছে। বাসায় যদি কোনোদিন বেশি গেস্ট এসে পড়ে, ওটাকে আমি গেস্ট রুম হিসেবে ব্যবহার করি। সেগুলো করা যাবে না। এই যে জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আমার এক্সপেন্স গুলো যেগুলো আমি অফিসের জন্য ক্লেম করছি, আমাকে প্রমাণ করতে হবে যে বাসার 20%, 100%, আমার বাসা যদি 1000 স্কোয়ার ফিট হয়ে থাকে, 200 স্কোয়ার ফিট আমি অফিসের জন্য অথবা ব্যবসার জন্য ব্যবহার করে থাকি। এটাও আমাকে প্রমাণ করতে হবে। আমি ছোট্ট একটা জায়গায় বসলাম আর আমি বললাম যে 300 স্কোয়ার ফিট আমি ব্যবহার করছি, ইনফ্যাক্ট আমি হয়তো 50 স্কোয়ার ফিটে বসা। এগুলো করা যাবে না। এই বিধি নিষেধগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আপনি অডিট প্রুফ। অডিট আপনাকে কোনো কিছু করতে পারবে না। মানে লজিক্যালি যুক্তিযুক্ত ভাবে আমাকে ডিডাকশন গুলো নিতে হবে। অবশ্যই। এটার ক্ষেত্রে অনেক সময় কাগজপত্র ডকুমেন্টেশন কিভাবে সংগ্রহ করা, এটা তো একটু কিছুটা কঠিন হয়ে যায় না পারভেজ ভাই? কারণ আমি পার্সোনাল ক্ষেত্রে হয়তো একটি গাড়ি ব্যবহার করছি, সেই গাড়িটিও হয়তো আমি বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করছি। তো এটিকে যে সেপারেট করা কিংবা ডকুমেন্টস করা, এই বিষয়গুলো কিভাবে আপনি পরামর্শ দিবেন? জি, ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। যেহেতু গাড়ি আমরা যারা ব্যবহার করি, আগে আমরা ক্লায়েন্টদেরকে অথবা ট্যাক্স পেয়ারদেরকে বলতাম যে আপনারা একটা লগ বুক মেনটেন করেন। সেই লগ বুকে যখন বিজনেসের জন্য গাড়িটা ব্যবহার করছেন, তারিখ এবং সময়টা স্ট্যাম্প করেন, কোথায় যাচ্ছেন, এখন কারেন্ট মাইলেজ কত, এবং আপনার ট্রিপ শেষে কত মাইল আপনি ব্যবহার করলেন ব্যবসার জন্য, সেটা নোট ডাউন করেন। এটা কিন্তু অনেক ডিফিকাল্ট টাস্ক ছিল। এখন কিন্তু অনেক অ্যাপ অ্যাভেলেবল, যেখানে আপনি বিজনেস মাইলেজ গুলোকে লক করতে পারেন আপনার স্মার্টফোনে। আপনি সেখানে ডেট অ্যান্ড টাইম, অ্যান্ড আপনি যদি কারেন্ট মাইলেজ বলেন, তাহলে অটো আপনি দিন শেষে যেই ট্রাভেলটা করেছেন, এটা অটো এসে যাবে সেখানে কত মাইল ট্রাভেল করেছেন, এবং সেখানে আপনি শুধু নোট করবেন কাকে ভিজিট করতে গিয়েছিলেন। সে প্রবাবল কোনো কাস্টমার হতে পারে, সে হয়তো একজন কর্মচারী, আপনি তাকে হায়ার করবেন, ওর জন্য তার সাথে ইন্টারভিউ করতে গিয়েছিলেন, অথবা আপনি কাস্টমার ভিজিট করেছেন 3-4 জন, আপনি যদি সেলস ওরিয়েন্টেড ব্যবসা হয়ে থাকে, এবং সেগুলো অটো সেখানে এসে যাবে, আপনি শুধু নোট করে রেখে দিবেন। এবং ইয়ার এন্ড, সারা বছর শেষে আপনার টোটাল মাইলেজ কত বিজনেসে ব্যবহার হয়েছে, এটা কিন্তু সেই ফিগারটা দিয়ে দিবে। এবং সেটা এমন ভাবে ওরা এই রিপোর্টটা প্রিপেয়ার করে, এটা আপনি আইআরএস কেও প্রডিউস করতে পারেন। সেই কারণেই এই অ্যাপগুলোর সাহায্য নেয়া।
এখন তো প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, কিংবা ডকুমেন্টেশন কিংবা তথ্যগুলো, ইনফরমেশন গুলো একসাথে সংগ্রহ করাও একটু সহজ হয়েছে। এছাড়াও আপনি অনেক আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে একটি ক্রেডিট কার্ড ব্যবহার করা যেন হিসেবগুলো সহজ হয়। সেই বিষয়টি নিয়ে যদি আবার একটু টিপস দিতেন আমাদের। ধন্যবাদ। এটা আমি সব সময় বলে থাকি। অনেক ছোট ছোট রিসিপ্ট অনেক বিজনেস ওনাররা ঠিক রাখতে পারেন না, কিছুদিন হয়তো রাখেন, তারপর ওনারা সেগুলোকে হারিয়ে ফেলেন, অথবা সারা বছর মেনটেন করার পর এন্ড অফ দ্য ইয়ারে ওই রিসিপ্ট গুলো নিয়ে যখন বসেন, তখন মোস্ট অফ দ্য টাইম তারা দেখে যে রিসিপ্ট গুলো আর রিডেবল না। রিসিপ্ট গুলো যেইভাবে প্রিন্ট হয়, ওই প্রিন্টিং ইঙ্কটা খুব বেশি দিন লাস্ট করে না। তো ওর জন্য তাদেরকে আমি দুটো পন্থা বলে থাকি। একটা হচ্ছে রিসিপ্ট গুলোকে ব্যবহার করা মাত্র, মানে আপনি রিসিপ্ট পেয়েছেন যেদিন, এক সপ্তাহের মধ্যে সেটাকে স্ক্যান করে ফেলুন, এবং স্ক্যান করলে ওই কালি নষ্ট হয়ে যাবে, এটা পড়া যাবে না, এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে না। আর আরেকটা যেটাকে আমি খুব জোর দিয়ে বলে থাকি, বিজনেস এক্সপেন্সের জন্য একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড হতে হবে, যেই কার্ডে স্পেশালি আমি উবার, লিফট এবং যারা ট্যাক্সি অথবা এই ধরনের ব্যবসায় আছে, যাদেরকে গ্যাসের রিসিট, কার ওয়াশের রিসিট, ইভেন কি ওই মিনি মিটারে যে পয়সা দিচ্ছে ওই রিসিট গুলো ওদেরকে মেনটেন করতে হয়, তাদেরকে আমি বলে থাকি যে আপনারা একটা ডেডিকেটেড কার্ড ব্যবহার করেন শুধুমাত্র বিজনেসের জন্য, কখনো সেটাকে পার্সোনালে ব্যবহার করবেন না। এবং সেই ক্রেডিট কার্ড প্রত্যেক মাসের স্টেটমেন্ট গুলোকে সেভ করেন, এবং ইয়ার এন্ডে সেখান থেকে ইনফরমেশনটা বের করা আপনার এবং আমাদের জন্য খুব সহজ হবে। আমি এক্ষেত্রে একটু পারভেজ ভাই একটু জেনে নিতে চাই। আমরা জানি যে স্মল বিজনেস হচ্ছে ইউএসএ আমেরিকার অর্থনীতির প্রাণ, মূল শক্তি। আবার বিভিন্ন জরিপ কিংবা বিভিন্ন যে পরিসংখ্যান বলছে স্মল বিজনেস গুলো দ্রুত আমি বলবো যে মারা যায় কিংবা গ্রো হতে পারে না অনেক স্মল বিজনেসই। তো এক্ষেত্রে আপনার কি কারণ মনে হতে পারে যে এই যে বিজনেসটি টিকিয়ে রাখা, ডিডাকশন নেওয়া, ট্যাক্সের সুবিধা নেওয়া, সবকিছু মিলে স্মল বিজনেস যেন বেঁচে থাকে তার বিজনেসটি, সেইভাবে যদি আপনি কোনো একটু ট্যাক্স এবং বিজনেস সার্ভাইভ করা, সেক্ষেত্রে যদি একটু টিপস দিতেন। ধন্যবাদ। ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। 80% অফ স্মল বিজনেস দে ডাই ইন ফার্স্ট ইয়ার, এটা বলা হয়ে থাকে যে 80%, এটা কিন্তু একটা হিউজ নাম্বার, এবং প্রথম বছরেই যদি এরা ঝরে পড়ে। আমি সাধারণত এটার উত্তরে বলে থাকি যে আমরা যখন দেখি রকেট আকাশে উড়ে, রকেট কিন্তু 70% অফ হার ফুয়েল পৃথিবীর মাটিতে বার্ন করে তারপরে সে ফ্লাই করে, and 30% দিয়ে 6 মাস প্রদক্ষিণ করে ও নেমে আসে। তো তার মানে ইনিশিয়াল স্টেজে কি পরিমাণ আপনার থ্রাস্ট দরকার হয়, অনেক স্মল বিজনেস ওনার সেটার জন্য প্রিপেয়ারও না, সেটা হয়তো তারা ভাবেনও নাই, এবং সেই কারণে অনেকেই কিন্তু প্রথম বছরেই ব্যর্থ হয়। যেহেতু এই পরিমাণ অ্যাক্টিভিটিস, এই পরিমাণ লোড তাকে নিতে হবে এই বিজনেসটাকে দাঁড় করাবার জন্য, সেটা অনেকে বুঝেনও না, জানেনও না। কিছুটা অপরিকল্পনার কারণেও এটা হয়ে থাকে। প্রপার প্ল্যানিং ছাড়া ব্যবসা একটা শুরু করে দিল, পরে দেখছে যে এটার জন্য স্পেস দরকার, অ্যাডিশনাল হেল্প দরকার, এবং সেইগুলোতে যে কস্ট ইনভলভ হবে, অনেকে সেগুলোর জন্য তৈরি থাকেন না, তারা ঝরে পড়েন।
অনেকে প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, আজকাল এআই এর যুগ, এআই এসে অনেক কিছু এত সহজ করে ফেলেছে এবং এত ইকোনমিক করে ফেলেছে এবং প্রাইস ওয়াইজ এত কম্পিটিটিভ হয়ে গেছে, অনেকে সেটা পূর্বে ভাবে নাই, করে করছে, ব্যবসা শুরু করছে, মধ্যবর্তী সময়ে গিয়ে তারা ঝরে পড়েন। অনেকগুলো হয় পার্টনারশিপের কারণে, এক এক পার্টনার তারা যে পরিমাণ কন্ট্রিবিউট করার কথা ছিল, টাইম মানি সবকিছু মিলিয়ে মধ্যবর্তী সময়ে গিয়ে কেউ কেউ হতাশ হন, তারা খুব কুইক টাকা মেক করতে চান এবং সেটা যখন হচ্ছে না অথবা মনে হয় যে হওয়া বোধহয় কষ্টকর হবে, তখন তারা মাঝপথে সরে পড়ে এবং সেই কারণেও অনেক ব্যবসা ঝরে পড়ে। দিস ইজ আনফরচুনেট যে প্রচুর ব্যবসা মধ্যবর্তী সময়ে অথবা শুরুতেই তারা ঝরে পড়ে। এবং আমরা দেখি যে আমরা যে কর্পোরেশন ফাইলগুলো করে থাকি, ফর্ম করে থাকি, হেল্প করে থাকি ফর্মেশনে, অনেকে পুরো বছর পর্যন্ত যায় নাই এবং প্রত্যেক বছর যে কর্পোরেশন ফাইলিং আছে এই রেসপন্সিবিলিটি অনেক ওনার জানেও না। ওরা অনেক সময় বলে থাকে, হ্যাঁ আমি তো একটা কর্পোরেশন ফর্ম করেছিলাম, আমি তো ব্যবসা করিনি, আমাকে কেন এখন নিউ ইয়র্ক স্টেট চিঠি দিয়েছে 3 বছর পর আমার 3 বছরের ট্যাক্স ফাইল চাইছে। তো আমি সাধারণত এর উত্তরে বলে থাকি যে একটা ড্রাইভিং লাইসেন্স আপনি নিতে পারেন, আপনি পকেটে রাখতে পারেন, আপনি ড্রাইভ করেন নাই, কেউ আপনাকে বলবে না আপনি ড্রাইভ করেন নাই কেন। একটা বিজনেস লাইসেন্স করেছেন, একটা কর্পোরেশন ফর্ম করেছেন এবং কর্পোরেশন বইটা আপনি সুন্দর করে যত্ন করে শেলফে রেখে দিয়েছেন, ইয়ার এন্ডে আপনাকে অবশ্যই কর্পোরেশন ফাইল করতে হবে। ইনঅ্যাক্টিভ হলে ইনঅ্যাক্টিভ কর্পোরেশন ফাইলও করতে হবে। আপনি বলতে পারবেন না আমি ব্যবসা করিনি অতএব আমি কর্পোরেশন ফাইল করলাম না, সেটা আপনি করতে পারেন না। আর ব্যবসা যদি না করেন, আমি রিকমেন্ড করি আপনার কর্পোরেশন আপনি ডিসলভ করেন, এটাকে ওপেন রেখেন না, যে কোনো সময় যে কোনো লায়াবিলিটি এসে আপনাকে হিট করতে পারে। তার থেকে বেটার আপনি ডিসলভ করেন, 3 বছর পর 5 বছর পর আপনি যদি আবার ব্যবসা করতে চান, আপনি তো তখন আরেকটা কর্পোরেশন ফর্ম করতেই পারেন। এমন তো না যে কর্পোরেশন আর ফর্ম করতে দিবে না, অতএব আপনি একটা ফর্ম করে আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। তো এইটাই হচ্ছে মেইন রিজন, বহু কর্পোরেশন 80% অফ দেম ফার্স্ট ইয়ারেই ঝরে যায়। আমরা যেহেতু পারভেজ ভাই শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিয়েছি, তো মানে প্রযুক্তির কারণে আজকে আমাদের অনুষ্ঠানটি, কারণ আপনাকে নিয়ে আমি আজকে শুরু করতে চেয়েছিলাম যে ট্যাক্স নিয়ে অনেক খুঁটিনাটি প্রশ্ন ছিল আমার দর্শকদের, গ্র্যান্টের বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার, কিন্তু যেহেতু আজকে সময় পরের অতিথিও আমার চলে এসেছে, আমি একটু আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং একটু পরের সপ্তাহ যদি আপনি একটু থাকেন আমার অনুষ্ঠানে, আমরা স্কেডিউল করব, আমরা এই বিষয়টি নিয়ে এবং আরো বেশ কটি বিষয় ছিল আমার হাতে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো উপসংহারে কি বলবেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং প্রযুক্তির কারণে মাঝে মধ্যে যান্ত্রিক গোলযোগ হতেই পারে, তো আজকে বিদায়। কিন্তু তার আগে শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের বললাম, আপনি যে পয়েন্টটা বলেছিলেন যে ডকুমেন্টস, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং ডকুমেন্টস আমরা বলি কিন্তু দেখা গেছে ট্যাক্স সিজনে সকলের এই একটাই অভাব থাকে ডকুমেন্টসে, তারা প্রপারলি ডকুমেন্ট করেনি। তো সেই দিকে মনোযোগী হন এবং আপনারা প্রপার ডকুমেন্টস তৈরি করেন। ডিডাকশন আছে, কিন্তু ডিডাকশনের বেনিফিট পেতে হলে আপনাকে ডকুমেন্টস মেনটেন করতে হবে। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছেন, সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি অনেক দিনের অভিজ্ঞ একজন এখানকার ট্যাক্স প্রিপেয়ার, এনরোল এজেন্ট এবং কাকাতুয়া এজেন্সির মাধ্যমে সেবাটি দিচ্ছেন। আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।